হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব চ্যাপ্টারটা থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ, অর্থাৎ হিসাব কত প্রকার এবং কি কি, হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা। তার মানে হচ্ছে একটি লেনদেনের ফলে কোন কোন হিসাব প্রভাবিত হতে পারে সেটাই হচ্ছে আমি আজকে দেখাবো। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 হচ্ছে এর পরের ভিডিওটা। হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ বলতে বোঝায় আমরা যখন হিসাব সমীকরণ করেছিলাম তখন আমরা তিনটা উপাদান পেয়েছি। একটা হচ্ছে অ্যাসেট, আরেকটা হচ্ছে লায়াবিলিটিস, আরেকটা হচ্ছে ইকুইটি। তো হিসাব সমীকরণটা কি ছিল? এ সমান সমান এল প্লাস ই, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এই হিসাব সমীকরণ থেকেই কিন্তু আমরা আসলে হিসাবগুলো জানতে পারবো যে হিসাব কত প্রকার। এখানে দেখো কি বলা আছে, হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ই বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণীবিভাগ খুব সহজেই নির্ণয় করতে পারি। সো হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সো এটার একটা বর্ধিত রূপ আছে। বর্ধিত রূপটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। দেখো এখানে কি হয়েছে, মালিকানা সত্ত্বকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, বা মালিকানা সত্ত্বের এখানে চারটি উপাদান রয়েছে। একটা উপাদান হচ্ছে ক্যাপিটাল, আরেকটা হচ্ছে রেভিনিউ বা আয়, ব্যয়কে বলা হয় এক্সপেন্স, আর উত্তোলন হচ্ছে ড্রয়িংস। সো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে হিসাব সমীকরণ। আর পরবর্তীতে হচ্ছে এটা হিসাব সমীকরণের বর্ধিত রূপ। উপরের সমীকরণটি লক্ষ্য করলে দেখা যায় হিসাব কত প্রকার? 5 প্রকার। কি কি? প্রথমে হচ্ছে সম্পদ, তারপর দায়, এরপর হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এখান থেকে আমরা কোন হিসাবগুলো নিব? আয় এবং ব্যয়, আর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যেই আমরা মূলধন এবং উত্তোলনকে লিপিবদ্ধ করব। সো দেখো হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ অথবা আয়, আর হচ্ছে ব্যয়। সো বন্ধুরা, হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম। হিসাব সমীকরণ থেকে আমরা হিসাবের শ্রেণীবিভাগ পেলাম যে হিসাব হচ্ছে টোটাল 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এখন আমরা দেখব হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা। তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা লেনদেনের ফলে কোন কোন হিসাবগুলো প্রভাবিত হয়। ধরো আমি আসবাবপত্র ক্রয় করলাম, সো এই লেনদেনের ফলে কোন কোন হিসাব প্রভাবিত হবে। সো এই সংশ্লিষ্টতাগুলাই আমরা এখন দেখব। এখানে 4টি কলাম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ক্রমিক নং, হিসাবের নাম, এরপর হচ্ছে শ্রেণী। শ্রেণী বলতে বোঝানো হয়েছে যে এটা কোন শ্রেণীভুক্ত, এটা কি সম্পদ নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব। সো হিসাবের শ্রেণীতে আমরা বিভক্ত করব প্রত্যেকটা হিসাবকে। এরপর হিসাব সংশ্লিষ্ট লেনদেন, মানে কোন লেনদেনটা হলে আমার এখানে হিসাব প্রভাবিত হবে। যেমন ধরো এখানে আছে কি, মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। সো যদি কোনো লেনদেনে বলা থাকে যে মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ দিয়েছে অথবা পণ্য দিয়েছে অথবা সম্পদ দিয়েছে, সো যে কোনো সুবিধা যদি মালিক প্রতিষ্ঠানকে দিয়ে থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মূলধন। সো আমরা এটাকে কি করব? মূলধন হিসাবে লিপিবদ্ধ করব। আর এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মালিকানা সত্ত্ব। উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কখন আমরা কোন একটা লেনদেনকে উত্তোলন হিসাব হিসেবে লিপিবদ্ধ করব? যদি প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা ইত্যাদি নিয়ে থাকে, তখন সেটা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে মূলধন হিসাব আর উত্তোলন হিসাব এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। মূলধন হিসাব হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানকে কিছু দিয়ে থাকে, সেটা নগদ অর্থ হতে পারে অথবা পণ্য হতে পারে, যেটাই মালিক হচ্ছে প্রতিষ্ঠানকে দিয়ে থাকুক না কেন সেটা হচ্ছে মূলধন। তো আমরা মূলধন হিসাবে লিপিবদ্ধ করব, কেননা মালিক আর প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা। আর উত্তোলন হিসাবে আমরা সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ করব যেগুলো বোঝা যাচ্ছে যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, পণ্য বা সুবিধা গ্রহণ করেছে, তখন ওইটা আমরা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করব। আর উত্তোলন হিসাব কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মালিকানা সত্ত্ব। এরপর রয়েছে লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি অথবা প্রদান ঘটলে।
যে কোনো লেনদেন দ্বারা, যেমন পণ্য ক্রয় হতে পারে, পণ্য বিক্রয় হতে পারে, সো নগদ অর্থের প্রাপ্তি অথবা প্রদান ঘটলে আমরা সেটা কোন হিসেবে লিপিবদ্ধ করব বন্ধুরা? নগদান হিসাবে। আর নগদান হিসাব এটা হচ্ছে একটা সম্পদ। লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়। সো ব্যাংক সংক্রান্ত যেগুলো রয়েছে, ব্যাংকে যদি তুমি জমা দাও অথবা ব্যাংক থেকে যদি নিয়ে নাও, সো ব্যাংকে জমাকৃত অর্থ যদি বৃদ্ধি অথবা হ্রাস ঘটে, তখনই আমরা ব্যাংক হিসাবে সেটা লিপিবদ্ধ করব। আর ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। নগদান হিসাবও যেমন একটা সম্পদ, ব্যাংক হিসাবও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। আরো কিছু হিসাব ও লেনদেনের সংশ্লিষ্টতা আমরা দেখব। দেখো, এই লেনদেনটা নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য ক্রয় এবং পণ্য চুরি, নষ্ট, ব্যবহার, বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়। এখন কথা হচ্ছে, আমরা যদি পণ্যটা ক্রয় করি, সেটা নগদে হোক অথবা চেকের মাধ্যমে হোক বা কার্ডের মাধ্যমে হোক, অথবা আমি ধারে যদি পণ্য ক্রয় করি অথবা প্রদেয় বিল বা যে কোনো বিলের মাধ্যমে আমি যদি পণ্য ক্রয় করি, সেটা হচ্ছে আমার ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। আবার বলা আছে, বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় হয়। ধরো আমি একটা আসবাবপত্র কিনলাম, ওকে, সো আসবাবপত্র আমি যখন কিনলাম তখন আমার উদ্দেশ্য ছিল সেটা ব্যবসায়ে ব্যবহার করার জন্য না। আমি আসবাবপত্র ক্রয় করলাম কিসের জন্য? পুনরায় বিক্রয়ের জন্য। সো বিক্রয়ের জন্য যদি আমি আসবাবপত্র ক্রয় করি, তাহলে এটা আমার কোন হিসাবে লিপিবদ্ধ হবে বন্ধুরা? ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। তখন কিন্তু আমরা আসবাবপত্রকে সম্পদ ধরবো না, তখন আমরা আসবাবপত্রকে ধরবো ব্যয় অথবা ক্রয় হিসাব। ওকে। আবার বলা আছে, যদি পণ্য চুরি হয়ে যায় বা পণ্য নষ্ট হয় অথবা আমি যদি পণ্য বিতরণ করি, তখন কি হবে? আমার ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। তো আমি এখান থেকে দুইটা জিনিস জানলাম। একটা হচ্ছে, বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করা হোক না কেন, সেটা যদি কোনো স্থায়ী সম্পদ হয়, তাও সেটা ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। আর আরেকটা নতুন জিনিস হচ্ছে, আমি যদি যে কোনো পণ্য বিতরণ করি, সো যখনই পণ্য বিতরণ করব অথবা পণ্য নষ্ট হয়ে যাবে বা চুরি হবে, এই পণ্য রিলেটেড যদি কিছু বলা থাকে যে পণ্য চুরি হয়েছে বা নষ্ট হয়েছে বা ব্যবহার করেছি বা পণ্য বিতরণ করা হয়েছে, সো পণ্য রিলেটেড যদি এরকম কোনো লেনদেন থাকে, তখন আমরা সেই লেনদেনটা কি করব? ক্রয় হিসাবের মাধ্যমে লিপিবদ্ধ করব। ওকে। আর ক্রয় হিসাব আমরা জানি এটা হচ্ছে একটা ব্যয় হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করব, আর ব্যয় হ্রাস পেলে আমরা সেটাকে ক্রেডিট করব। এখন আসি বিক্রয় হিসাবে। নগদে, চেকে, কার্ডে, ধারে অথবা বিলের মাধ্যমে। ঠিক সেম কিন্তু ক্রয় হিসাবের ক্ষেত্রেও আমি যদি নগদে, চেকে, কার্ডে, ধারে অথবা বিলের মাধ্যমে পণ্য ক্রয় করি, তাহলে সেটা আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। আর বিক্রয়ের ক্ষেত্রে আমি যদি পণ্য নগদে, চেকে, কার্ডে, ধারে, বিলের মাধ্যমে বিক্রয় করি, তাহলে সেটা হচ্ছে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। এখন আমি যদি কোনো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ হতে পারে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো স্থায়ী সম্পদগুলো আমি যদি বিক্রি করি, তখন কিন্তু সেটা আমার বিক্রয় হিসাবে আসবে না। তখন সেটা আমার ওই যে সম্পদটা রয়েছে, আসবাবপত্র হলে আসবাবপত্র নামে আসবে, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি নামে আমি লিপিবদ্ধ করব। কিন্তু যদি পণ্য বিক্রয় করা হয়, সেটা নগদে হোক, চেকে হোক অথবা ধারে হোক, যেই মাধ্যমে হোক না কেন, পণ্য বিক্রয় করা হলে আমরা সেটা বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করব। আর বিক্রয় করলে আমার প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পায়, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য একটি আয় হিসেবে গণ্য করা হয়। সো বিক্রয় হিসাব হচ্ছে আয়, আর ক্রয় হিসাব হচ্ছে ব্যয়। আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, যেটি হচ্ছে স্থায়ী সম্পদ। মানে আমরা অনেক বছর ধরে আসবাবপত্র ব্যবহার করতে পারবো বা অনেক বছর ধরে আসবাবপত্র থেকে সুবিধা গ্রহণ করতে পারবো। যেমন ধরো, আসবাবপত্র বলতে আমরা কি বুঝি? যদি চেয়ার, টেবিল, আলমারি, শোকেজ, ফাইল ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় করি, যাই করি না কেন, যদি আমরা ক্রয় করি অথবা বিক্রয় করি, সবকিছু আমরা আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করব। এখন কথা হচ্ছে, আমরা যদি পণ্য ক্রয় করি, তখন সেটা ক্রয় হিসাবে, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবে, কিন্তু স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করি অথবা বিক্রয় করি, দুইটা ক্ষেত্রেই আমরা সেই স্থায়ী সম্পদ নামেই হচ্ছে লিপিবদ্ধ করব। যদি আসবাবপত্র হয়, সেটা আসবাবপত্র হিসাবে, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি হিসাবে আমরা লিপিবদ্ধ করব। আর এটা শ্রেণী হচ্ছে, এটা হচ্ছে একটা সম্পদ। কলকব্জা ও যন্ত্রপাতি। এখন এখানে কলকব্জা ও যন্ত্রপাতির কিছু উদাহরণ দেওয়া আছে। যদি আমার লেনদেনে এরকম বলা থাকে যে মেশিন ক্রয়, মেশিন সংস্থাপন, সম্প্রসারণ, বিক্রয় সংক্রান্ত লেনদেন
কলকব্জা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয়। সো যন্ত্রপাতির ব্যাপারে যদি বলা থাকে যে মেশিন ক্রয় করা হয়েছে, মেশিন সংস্থাপন করা হয়েছে অথবা মেশিন সম্প্রসারণ করা হয়েছে, এরকম যত ধরনের লেনদেন থাকবে সবগুলো আমরা কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব নামে লিপিবদ্ধ করব। আর এই কলকব্জা যন্ত্রপাতি হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ। এরপর আছে ক্রয় ফেরত অথবা বহি ফেরত হিসাব। ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বন্ধুরা বহি ফেরত, এটা কিন্তু মনে রাখবে। আর বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে আন্তঃফেরত। সো অনেক সময় এরকম আসতে পারে যে বহি ফেরত এত টাকা অথবা আন্তঃফেরত এত টাকা। ওকে, সো বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আমরা এটাকে ক্রয় ফেরত হিসাব নামে হচ্ছে লিপিবদ্ধ করব অথবা বহি ফেরত হিসাব নামে লিপিবদ্ধ করব। আর আন্তঃফেরত আসলে আমার বুঝতে হবে যে সেটা বিক্রয় ফেরতকে বোঝানো হচ্ছে। সো আমরা বিক্রয় ফেরত হিসেবে আমরা সেই লেনদেনটা লিপিবদ্ধ করব। আচ্ছা, তো এবার আসি ক্রয় ফেরত। ক্রয়কৃত পণ্য যদি ফেরত প্রদান করা হয় তখন এই হিসাবে লিপিবদ্ধ করা হয়। সো ক্রয়ের ফলে আমরা জানি যদি শুধুমাত্র আমরা পণ্যটা ক্রয় করি তখন কি হবে, সেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর যদি ক্রয় ফেরত আসে তাহলে আমার সেই ব্যয়টা হচ্ছে হ্রাস পাবে। সো ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু ক্রয় ফেরতের ফলে আমার ব্যয়টা হ্রাস পায়। সো ক্রয় ফেরত মানে ব্যয় হ্রাস পাওয়া, যদিও এটা হচ্ছে একটি ব্যয়, এটা হচ্ছে শ্রেণীটা হচ্ছে ব্যয়। আবার অন্যদিকে দেখো বিক্রয়, বিক্রয়ের ক্ষেত্রেও যদি আমি বিক্রয়কৃত কোনো পণ্য ফেরত পাই, আমার প্রতিষ্ঠান যে পণ্যটা বিক্রয় করেছিল সেই পণ্যটা যদি আবার ফেরত পায় তাহলে সেটা হচ্ছে আমি বিক্রয় ফেরত হিসাব নামে লিপিবদ্ধ করব। আর বিক্রয় যেহেতু আমার আয়টাকে বৃদ্ধি করে, তাই না, আমার যখন প্রতিষ্ঠানে বিক্রয় হয় তখন আমার সেটা আয়কে বৃদ্ধি করে। আর যদি আমার বিক্রয় ফেরত হয় তখন সেটা আমার আয়কে কমিয়ে দিবে বা হ্রাস করে ফেলবে, যদিও এটা হচ্ছে আয় শ্রেণীভুক্ত। দেখো ক্রয় ফেরত আমরা এটা হচ্ছে শ্রেণী হচ্ছে ব্যয়, আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে এর শ্রেণী হচ্ছে আয়। ক্রয় ফেরত হলে আমার যে ব্যয়টা ছিল সেটা হ্রাস পাবে, আর বিক্রয় ফেরত হলে আমার যে আয় ছিল সেটা হ্রাস পাবে। এবার আসি পাওনাদার হিসাব। পাওনাদার, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যদি ধারে পণ্য ক্রয় করি তখন আমার পাওনাদার সৃষ্টি হয়, আর পাওনাদার প্রতিষ্ঠানের জন্য একটি দায়। সো এটাকে আমরা কিসে শ্রেণীভুক্ত করব, দায় হিসেবে আমরা শ্রেণীভুক্ত করব। সো দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে কোন কোন লেনদেন হলে আমরা পাওনাদার হিসাবে সেটাকে লিপিবদ্ধ করব। বাকিতে পণ্য ক্রয়, ক্রয়কৃত পণ্য ফেরত। আমরা যদি বাকিতে কোনো পণ্য ক্রয় করে সেই পণ্যটা ফেরত পাঠাই তখনও সেটা পাওনাদার হিসেবে লিপিবদ্ধ হবে। সেটা আসলে পাওনাদারকে হ্রাস করে দিবে, কারণ আমরা ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাচ্ছি, সো আমার পাওনাদার কমে যাচ্ছে। পাওনাদারকে পরিশোধ, আমরা পাওনাদারকে কি করব, একটা নির্দিষ্ট সময় পর টাকা পরিশোধ করব। সো পাওনাদারকে পরিশোধ করলে সেটাও পাওনাদার হিসাব নামে লিপিবদ্ধ করতে হবে। এরপর হচ্ছে ছাড় পাওয়া। ছাড় পাওয়া বলতে বোঝায় বাট্টা প্রাপ্তি। এখন মনে করো তুমি ধারে পণ্য ক্রয় করলে, ঠিক আছে, সো ধারে ক্রয় করলে কত টাকার পণ্য, 2000 টাকার পণ্য। এখন ধারে পণ্য ক্রয় করার ফলে তোমার পাওনাদার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখন সেই পাওনাদার তোমাকে যদি বলে এই 2000 টাকা তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে পরিশোধ করে দাও তাহলে আমি 2% বাট্টা দিব। সো এটা পাওনাদার কেন করলো, যাতে সে তাড়াতাড়ি হচ্ছে টাকাটা পেয়ে যায় বা আমি তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করি। এজন্য পাওনাদার আমাকে বললো যে আমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমাকে 2% বাট্টা দিবে। সো এই যে 2% বাট্টা, এটাই হচ্ছে আমার বাট্টা প্রাপ্তি। এটা আমি কার থেকে পাবো, এটা আমি পাওনাদার থেকে বাট্টাটা পেয়ে থাকবো। তো এখন আমি পাওনাদারকে পরিশোধ করার ফলে যেই ছাড়টা পাবো সেটাই হচ্ছে মূলত বাট্টা। আর আমরা কি করব, পাওনাদার হিসাব তখন হচ্ছে কমিয়ে দিব, কারণ আমি যেহেতু পাওনাদারকে পরিশোধ করেছি এবং তার বিনিময়ে আমি কি পেয়েছি, ছাড় অথবা বাট্টা পেয়েছি। এরপর হচ্ছে বিলে স্বীকৃতি প্রদান। বিলে স্বীকৃতি প্রদান বলতে বোঝানো হয়েছে, ধরো আমি হচ্ছে এই যে ধারে ক্রয় করলাম 2000 টাকার, ঠিক আছে, এখন আমি নগদে পরিশোধ না করে আমি যদি বিলের মাধ্যমে 2000 টাকা পরিশোধ করি তাহলে আমার পাওনাদার হিসাব হচ্ছে হ্রাস পাবে, আর অন্যদিকে আমার প্রদেয় বিল যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। আমি আবারও রিপিট করছি, আমি একটা পণ্য ধারে ক্রয় করলাম 2000 টাকা দিয়ে, আমি নগদে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ না করে আমি কি করলাম, তাকে একটা বিলে স্বীকৃতি দিলাম। সো এই যে বিলে স্বীকৃতি প্রদান করা হলো বা বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমি পরিশোধ করলাম, এর মাধ্যমে কি হবে, পাওনাদার হিসাব কমে যাবে। সো আমরা কি করব, পাওনাদার হিসাবকে কমিয়ে দিব আর অন্যদিকে প্রদেয় বিল বৃদ্ধি করব।
সো এর পরের স্লাইডে আমি প্রদেয় বিল সম্পর্কে দেখিয়েছি। ওকে, এবার হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব এটা হচ্ছে এক ধরনের সম্পদ। ধরো আমি বাকিতে পণ্য বিক্রয় করলাম, সো বাকিতে পণ্য বিক্রয়ের ফলে আমার কি তৈরি হবে? দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব সৃষ্টি হবে। বিক্রিত পণ্য ফেরত, আমি যে বাকিতে পণ্যটা বিক্রয় করলাম সেই বিক্রিত পণ্য যদি ফেরত আসে আমার প্রতিষ্ঠানে, তাহলে আমি কি করব? দেনাদার হিসাবকে আমি কমিয়ে দিব। কেননা এখন সেই দেনাদার হিসাব, ধরো আমার বিক্রয় করেছি 10,000 টাকার পণ্য, এখন আমার 10,000 টাকা থেকে 2,000 টাকার পণ্যটা কি হলো? ফেরত আসলো। সো এই 2,000 টাকা দেনাদার আমি কি করব? হ্রাস করে দিব। এরপর হচ্ছে দেনাদার হতে প্রাপ্তি। দেনাদার হতে প্রাপ্তি বলতে বোঝানো হয়েছে দেনাদার থেকে আমি নগদ অথবা চেকের মাধ্যমে যেই টাকাটা পাবো, অথবা দেনাদার যদি আমাকে পরিশোধ করে দেয় সেইটাই। সো দেনাদার হতে প্রাপ্তি হলে আমার কি হবে? দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব কমে যাবে। এরপর বলা হয়েছে ছাড় প্রদান। ছাড় প্রদান অথবা এটাকে বলা হয় বাট্টা প্রদান। আমি যখন বাকিতে পণ্য বিক্রয় করব, এই যে ধরো বাকিতে পণ্য বিক্রয় করলাম আমি 10,000 টাকার, তাহলে আমার কি হলো? একটা দেনাদার সৃষ্টি হলো। এখন আমি আমার দেনাদারকে কি করলাম? বাট্টা প্রদান করলাম। যদি সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয়, তাহলে আমি 2% বাট্টা তাকে দিব। এই যে 10,000 টাকা বিক্রি করেছি, এই 10,000 টাকার উপর আমি 2% বাট্টা দিব। সো দেনাদার যখন আমাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিবে, তখন আমি তাকে বাট্টা অথবা ছাড় প্রদান করব। সো দেনাদার থেকে আমি পাবো, তার কারণে দেনাদার হচ্ছে হ্রাস পাবে। আর অন্যদিকে আমি তাকে কি করব? বাট্টা প্রদান করব। বাট্টা প্রদান করা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটি খরচ, আর যদি বাট্টা পাই সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটি আয়। মনে রাখবে। এরপর হচ্ছে অর্থ অনাদায়ী হলে। অর্থ অনাদায়ী মানে হচ্ছে, ধরো আমি দেনাদার থেকে 10,000 টাকা পাবো, কিন্তু দেনাদার দেউলিয়া হয়ে গেল অথবা দেনাদার মারা গেল, বা যে কোনো কারণে দেনাদার আমাকে সে 10,000 টাকা পরিশোধ করতে পারছে না। সো এটাকেই বলা হয় অনাদায়ী অথবা কুঋণ। সো অনাদায়ী বা কুঋণ হলে আমার দেনাদার হিসাব আমি কি করব? কমিয়ে দিব, এবং অনাদায়ী খরচ নামে একটা হিসাব খুলবো, যেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। সো অনাদায়ী খরচ নামে যে হিসাবটা খুলবো সেটা হচ্ছে ডেবিট হবে। আর অন্যদিকে দেনাদার যেহেতু কমে যাবে, সো দেনাদারকে আমরা ক্রেডিট করব। বিলে স্বীকৃতি পাওয়া গেলে। বিলে স্বীকৃতি পাওয়া গেলে বলতে বোঝানো হয়েছে, ধরো আমি বাকিতে পণ্য বিক্রয় করলাম 10,000 টাকার, এখন আমাকে কি করলো? আমার দেনাদার 10,000 টাকা নগদে অথবা ব্যাংকের মাধ্যমে প্রদান না করে সে বিলের মাধ্যমে প্রদান করলো। ঠিক আছে, সো এটাকে বলা হয় প্রাপ্য বিল। সে যদি প্রাপ্য বিলে স্বীকৃতি প্রদান করে, তাহলে বলা যায় যে আমার সে টাকাটা পরিশোধ হয়ে গেছে। সো আমি কি করব? দেনাদারকে আবারও হ্রাস করে দিব, কারণ যেহেতু বিলে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সে তার টাকাটা পরিশোধ করেছে। সো দেনাদার কমে যাবে, আর অন্যদিকে কি হবে? আমার প্রাপ্য বিল যেটা, সেটা বৃদ্ধি পাবে। এর পরের স্লাইডে আমি প্রাপ্য বিল এবং প্রদেয় বিল দেখিয়েছি, চলো দেখে নেওয়া যাক। এরপর আসি প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব কি কি? বিলের মাধ্যমে ক্রয়। বিলের মাধ্যমে যদি কোনো ক্রয় করা হয়ে থাকে, পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান, বিল যদি পরিশোধ করা হয়, অপরিশোধজনিত প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হয়। বিলের মাধ্যমে ক্রয়, আমরা ধারে পণ্য ক্রয় করতে পারি, নগদের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারি, ঠিক আছে, আবার বিলের মাধ্যমেও পণ্য ক্রয় করতে পারি। সো পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা যে বিলটা ব্যবহার করি সেটাই হচ্ছে মূলত প্রদেয় বিল, আর এই প্রদেয় বিলকে আমরা প্রদেয় বিল হিসাব নামে লিপিবদ্ধ করব। পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান, আমরা যখন বিলটা লিখি অথবা বিলটা তৈরি করি, তখন সেটা স্বীকৃতি দরকার হয়, আর সেই স্বীকৃতি কে প্রদান করবে? পাওনাদার প্রদান করবে। এখন যদি বিল পরিশোধ করা হয়, আমার প্রদেয় বিল যত টাকা ছিল সেই টাকা পরিশোধ করা হলেও আমি সেটা প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ করব, কিন্তু সেটা প্রদেয় বিলকে কমিয়ে দিবে, কারণ বিলের অর্থ পরিশোধ হয়ে গেছে। অপরিশোধ জনিত প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হবে। আমার প্রদেয় বিল অপরিশোধিত থাকতে পারে, সো এই অপরিশোধ জনিত কারণে যদি প্রদেয় বিল প্রত্যাখ্যান হয়, সেটাও আমরা প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ করব। ওকে বন্ধুরা, সো প্রদেয় বিল গেল, এবার হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ। বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার হতে বিলের স্বীকৃতি প্রাপ্তি, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যানের কারণে প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ হয়। সো প্রাপ্য বিল আমি যদি আদায় করি অথবা প্রাপ্য বিল যদি আমি বাট্টাকরণ করি বা
বা প্রাপ্য বিল যদি প্রত্যাখ্যান হয়, এখানে প্রত্যাখ্যান বানানটা একটু ভুল আছে, এই নটা হবে না। বিল প্রত্যাখ্যানের কারণে প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ হয়। সো যত ধরনের প্রাপ্য বিল রিলেটেড লেনদেন থাকবে, যদি আমি প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় করি বা দেনাদার হতে প্রাপ্য বিলের স্বীকৃতি পাই, এই সব কিছু আমি প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ করব, যেটা কোন শ্রেণীভুক্ত? সম্পদের শ্রেণীভুক্ত। বন্ধুরা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ হিসাব দেখব, যেটার নাম হচ্ছে মজুদ পণ্য হিসাব। মজুদ পণ্য বলতে বোঝায় যেই পণ্যগুলো আমি ক্রয় করেছিলাম কিন্তু সেই পণ্যগুলো আমি বিক্রি করতে পারিনি, একটা নির্দিষ্ট সময় শেষে সেই পণ্যগুলো অবিকৃত থেকে গেছে। সেখানে এটাই বলা হয়েছে যে ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকালের শেষে অবিকৃত থেকে গেলে ওই হিসাবকালের শেষ তারিখে এর পরিমাণ নির্ধারণ করা হয় যে কত টাকার পণ্য আমার রয়ে গেছে। ধরো আমি 1,00,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, ঠিক আছে, এখন আমি বিক্রি করতে পেরেছি 70,000 টাকার পণ্য। তো আমার কত টাকা বাকি আছে? 30,000 টাকার আমার পণ্যটা হচ্ছে এখনো বিক্রি হয়নি, সেটা মজুদ অবস্থায় পড়ে আছে। সো আমরা একটা বছরের শেষে বা একটা হিসাবকালের শেষে, ধরো আমি ডিসেম্বরের 31 তারিখে আমি কি করলাম? মজুদ পণ্য হিসাবে লিখলাম এই 30,000 টাকা, যেটা আমার এখনো বিক্রি হয়নি। আর এই মজুদ পণ্যটাকে আমরা কি বলবো? সমাপনী মজুদ পণ্য। বছরের শেষে আমরা যে মজুদ পণ্যটা থেকে যাবে সেটাকে আমরা বলবো সমাপনী মজুদ পণ্য। এবং এই মজুদ পণ্য যে রয়েছে 30,000 টাকা, পরবর্তী বছরের শুরুতে অর্থাৎ 1 তারিখে বা প্রথম দিন আমরা সেটাকে প্রারম্ভিক মজুদ হিসাবে লিপিবদ্ধ করব। ওকে বন্ধুরা, সো মজুদ পণ্য হিসাব যেটা হচ্ছে বছরের শেষে রয়েছে ডিসেম্বরের 31 তারিখ, 30,000 টাকা, এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আর এই টাকাটাই পরবর্তী হিসাবকালের প্রথম দিনে আমরা প্রারম্ভিক মজুদ হিসাবে লিপিবদ্ধ করব। 16 নাম্বার, ঋণ হিসাব। ঋণ হিসাব বলতে আমরা জানি যে আমরা যদি কোন নগদ অর্থ আমরা ঋণ হিসেবে নিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা ঋণ হিসাবে লিপিবদ্ধ করব, যেটা প্রতিষ্ঠানের জন্য একটা দায়। সো প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা যদি ঋণ গ্রহণ এবং পরবর্তীতে সেই ঋণটা যদি পরিশোধ করে দিই, তখন আমার ঋণ হিসাবটা প্রভাবিত হবে। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে, যেমন রাকেশের ঋণ হিসাব বা ব্যাংক ঋণ হিসাব। ধরো আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম, তখন আমি কি লিখবো? ব্যাংক ঋণ হিসাব। আর ধরো আমি রাকেশ থেকে ঋণ নিলাম, তখন আমি লিখবো রাকেশের ঋণ হিসাব। সো প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে অথবা শুধু ঋণ হিসাব নামে লিপিবদ্ধ করতে পারি। বিনিয়োগ হিসাব। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হলে বা ভাঙানো হলে বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ হয়। বিনিয়োগ বলতে কি বোঝায়? আমরা প্রতিষ্ঠানের টাকা হচ্ছে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করি, যেমন শেয়ার কিনি, বন্ড কিনি, ডিবেঞ্চার কিনি। সো এই যে আমরা টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছি বা বিনিয়োগ করছি, এটা আমরা বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ করব। আর বিনিয়োগ করলে কি হয়? সেটা প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে গণ্য করা হয়। আমরা সম্পদের ঘরে লিখবো যে বিনিয়োগ হিসাব। ওকে, এরপর হচ্ছে কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে বেতন হিসাবে লিপিবদ্ধ হবে। বেতন হিসাব কি বন্ধুরা? আমরা প্রতিষ্ঠানের কর্মচারীকে প্রতি মাসে বেতন প্রদান করি না? কর্মচারী কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর বেতন প্রদান করি। সো ওই বেতন পরিশোধ করা হলে বা অপরিশোধিত হলে আমরা সেটাকে কি করব? বেতন হিসাবে লিপিবদ্ধ করব। আর বেতন প্রদানের ফলে কি হচ্ছে? আমার প্রতিষ্ঠানের নগদ অর্থ চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ব্যয়। মণিহারি হিসাব। মণিহারি হিসাব হচ্ছে ব্যয়, কারণ মণিহারি ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ব্যয়। আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কি করি? কাগজ, কলম, পেন্সিল, তারপর হচ্ছে স্কেল, এগুলো কিনে থাকি। আর এই যে সামগ্রীগুলো কিনে থাকি, এগুলোই মূলত মণিহারি। সেগুলোকে কি বলা হয়? মণিহারি বলা হয়। আবার রিপিট করছি, কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন অথবা ক্লিপ, এই যে ইত্যাদি জিনিস আমরা কিনে থাকি, এগুলো মণিহারি হিসাবে অন্তর্ভুক্ত হবে। ভাড়া হিসাব। ভাড়া হিসাব বলতে বোঝানো হয়েছে আমরা প্রতিষ্ঠানের ভাড়া প্রদান করি। আমরা কারখানা অথবা হচ্ছে অফিস, শোরুম ইত্যাদির ভাড়া একটা নির্দিষ্ট সময় পর পর আমরা হচ্ছে পরিশোধ করি। সো এই ভাড়া যদি পরিশোধ থাকে অথবা অপরিশোধিত থাকে, তখন আমরা যেই হিসাবে লিপিবদ্ধ করব সেটাই হচ্ছে ভাড়া হিসাব। আর ভাড়া হিসাব যেহেতু আমরা নগদে পরিশোধ করছি বা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাচ্ছে,
সো এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। যেমন ধরো অফিস ভাড়া হিসাব অথবা কারখানার ভাড়া হিসাব। যদি আমি অফিসের ভাড়া প্রদান করি তাহলে তার নাম হবে অফিস ভাড়া হিসাব, আর কারখানার ভাড়া প্রদান করা হলে কারখানার ভাড়া হিসাব। এরপর হচ্ছে পরিবহন খরচ হিসাব। পরিবহন বলতে বোঝানো হয়েছে যে আমার প্রতিষ্ঠানের যেই আসা যাওয়ার যে খরচটা, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়কালীন যে আনয়ন খরচ এবং পৌঁছানোর খরচ রয়েছে, এই সকল খরচ হচ্ছে পরিবহন খরচের অন্তর্ভুক্ত। ওকে, সো পণ্য আসা অথবা পণ্য যাওয়া, পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে পরিবহন খরচটা করে থাকি সেটা হচ্ছে আমরা পরিবহন খরচ হিসাব নামে লিপিবদ্ধ করব, আর এটাও প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। পরিবহন খরচ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্রয় বা আন্তঃপরিবহন, আর একটা হচ্ছে বিক্রয় বা বহি পরিবহন হিসাব। সো ক্রয় পরিবহনের আরেক নাম হচ্ছে আন্তঃপরিবহন, বিক্রয়ের পরিবহনের আরেক নাম হচ্ছে বহি পরিবহন। আর আমরা যখন ফেরতের কথা পড়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করো, যখন আমরা ফেরত প্রদান করছি, ক্রয় ফেরতের অন্য নাম হচ্ছে বহি ফেরত, আর বিক্রয় ফেরতের অন্য নাম হচ্ছে আন্তঃফেরত। কিন্তু যখন ক্রয় পরিবহন হবে, ক্রয় পরিবহনের অপর নাম হচ্ছে আন্তঃপরিবহন, আর বিক্রয় পরিবহনের অপর নাম হচ্ছে বহি পরিবহন। প্রদত্ত সুদ হিসাব ও প্রাপ্ত সুদ হিসাব। প্রদত্ত সুদ হিসাব ও প্রাপ্ত সুদ হিসাব বলতে বোঝানো হয়েছে প্রদত্ত মানে হচ্ছে যে সুদটা প্রদান করা হয়েছে। ওকে, প্রদত্ত মানে হচ্ছে প্রদান, আর প্রাপ্ত সুদ মানে তো বুঝতেই পারছো যে সুদ পেয়েছি। সো প্রদত্ত সুদকে আমরা ব্যয় হিসেবে গণ্য করব, আর প্রাপ্ত সুদকে আমরা আয় হিসেবে গণ্য করব। সো যদি সুদ প্রাপ্তি ও প্রদান এবং সুদ প্রাপ্য ও বকেয়া সকল ক্ষেত্রেই সংশ্লিষ্ট সুদ হিসাব খুলতে হয়, তাই না? আমরা যদি সুদ পাই অথবা সুদ প্রদান করি এবং আমার যদি সুদ প্রাপ্য হয় বা সুদটা হচ্ছে বকেয়া থাকে, তখন আমরা এই সকল সুদ হিসাব খুলব। প্রাপ্তি বা অনাদায়ী যে কোনো সুদের ক্ষেত্রে আমরা কি কি করব? বিনিয়োগের সুদ হিসাব। সো বিনিয়োগ থেকে আমরা যদি কোনো সুদ পাই, সো বিনিয়োগের সুদ হিসাব, এটাই হচ্ছে প্রাপ্তি। আবার উত্তোলনের সুদ হিসাব, উত্তোলন থেকে আমরা যদি কোনো সুদ পাই সেটা হচ্ছে উত্তোলনের সুদ হিসাব, বা উত্তোলনের উপর যদি কোনো সুদ ধার্য হয় সেটা হচ্ছে উত্তোলনের সুদ। এরপর আছে প্রদত্ত ঋণের সুদ হিসাব। ব্যাংক জমা সুদ, ব্যাংকে যে টাকাটা জমা রেখেছি সেই টাকার উপর যে সুদ আছে সেটা হচ্ছে ব্যাংক জমা সুদ। এবং প্রদত্ত বা বকেয়া সুদের ক্ষেত্রে এখন কথা হচ্ছে, আমরা আগে জেনেছি যে প্রাপ্তি বা অনাদায়ী সুদের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের হিসাব লিখে থাকি, যেমন বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমা সুদ। এখন যদি আমরা সেই সুদটা প্রদান করি, মানে আমার সুদটা যদি প্রদত্ত হয় অথবা বকেয়া থাকে, সেই সুদের ক্ষেত্রে আমরা কি কি করব? মূলধনের সুদ হিসাব, ঋণের সুদ হিসাব, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব প্রভৃতি হিসাবে আমরা লিপিবদ্ধ করব। সো এটাই হচ্ছে মূলত প্রদত্ত সুদ আর প্রাপ্ত সুদ। যদি প্রাপ্ত সুদ হয়, প্রাপ্ত সুদ মানে হচ্ছে যে সুদটা আমরা পাবো, ঠিক আছে, যে সুদটা পাবো সেটাই হচ্ছে প্রাপ্ত সুদ। সো কোন কোন ক্ষেত্রে আমরা সুদ পেয়ে থাকি? ধরো আমি হচ্ছে বন্ডে বিনিয়োগ করলাম, সো বন্ডে বিনিয়োগ করলে আমরা কি পাবো? একটা নির্দিষ্ট হারে সুদ পাবো। সো এটাই হচ্ছে বিনিয়োগের সুদ, যেটা আমি পাবো, এটা হচ্ছে আমার প্রাপ্ত সুদ। আবার যদি আমি উত্তোলনের সুদের হিসাব চিন্তা করি, যে উত্তোলন থেকে যে সুদটা পাবো সেটা হচ্ছে প্রাপ্তি। আবার হচ্ছে প্রদত্ত ঋণের সুদ হিসাব, ব্যাংক জমা সুদ, আমি ব্যাংকে যত টাকা জমা রেখেছি একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাংক কি করবে? আমাকে সুদ প্রদান করবে। সো ধরো আমি হচ্ছে 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছি, সো এই 10,000 টাকার উপর আমাকে ব্যাংক হচ্ছে 10% সুদ দিচ্ছে, তো আমি কত পাবো? 1,000 টাকা হচ্ছে সুদ পাবো। সো এটাই হচ্ছে মূলত ব্যাংক জমা সুদ। আবার কিছু কিছু সুদ আছে যেটা আমাকে প্রদান করতে হয়। কি কি সুদ? যেমন ধরো মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো হচ্ছে আমার প্রদত্ত বা বকেয়া সুদ। সো এই সকল সুদ পেলে আমরা ওই হিসেবে হিসাবভুক্ত করব। যেমন ধরো মূলধনের সুদ হিসাব, ঋণের সুদ হিসাব, ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব, এই সকল নামে আমরা সেটাকে লিপিবদ্ধ করব। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কি বলতো? আমার যে কোনো পণ্য আমরা যখন গ্রাহককে আমার পণ্য সম্পর্কে ধারণা দিই, ওই ধারণা দেওয়ার জন্য আমরা কি করি? একটা বিজ্ঞাপন তৈরি করি, যে আমার পণ্যটা ইউজ করলে কি কি বেনিফিট হবে, আবার কিভাবে হচ্ছে আমি ইউজ করব সেই পণ্যটা, সেগুলো জানিয়ে আমি একটা বিজ্ঞাপন তৈরি করি। আর এই বিজ্ঞাপনের যে খরচটা রয়েছে সেটা আমরা বিজ্ঞাপন হিসাবে অন্তর্ভুক্ত করব। তো আমরা কি কি মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারি? এই যে পোস্টার রয়েছে,
ব্যানার আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, বিনামূল্যে পণ্য বিতরণ আছে। এই বিভিন্ন উপায়ে আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। সো কোনো লেনদেনে যদি এরকম বলা থাকে যে পোস্টার অথবা বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে বা ব্যানার লাগানো হয়েছে, টেলিভিশনের কথা বলা হচ্ছে কোনো লেনদেনে, সেটা অবশ্যই আমার বিজ্ঞাপন হিসাবকে ইন্ডিকেট করে। সো আমরা কি করব, সেটাকে বিজ্ঞাপন হিসাবে লিপিবদ্ধ করব। আর বিজ্ঞাপনের ফলে আমার যেহেতু নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে বা আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, এটাকে আমরা ব্যয় হিসেবে শ্রেণীভুক্ত করব। আজকের মতো লাস্ট কিছু উদাহরণ আছে। একটা হচ্ছে কুরিন হিসাব, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। কুরিন হিসাবের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বলতে বোঝায় যেটা আমি দেনাদার থেকে আর পাবো না। হয়তো দেনাদার দেউলিয়া হয়ে গেছে বা অন্যান্য যে কোনো কারণে আমি দেনাদার থেকে যত টাকা আদায় করতে পারবো না, সেটাই হচ্ছে আমার কুরিন অথবা অনাদায়ী পাওনা। সো আমরা অনাদায়ী পাওনা অথবা কুরিন হিসাবে এই ব্যয়টাকে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাব ও প্রাপ্ত বাট্টা হিসাব। প্রদত্ত বাট্টাকে আমরা ব্যয় হিসেবে শ্রেণীভুক্ত করব, আর প্রাপ্ত বাট্টাকে আমরা আয় হিসেবে শ্রেণীভুক্ত করব। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান করা হয়। ধরো মিস্টার করিম থেকে তুমি 10,000 টাকা পাও। ওকে, সো করিম থেকে যে 10,000 টাকা পাও সে হচ্ছে কি তোমার দেনাদার। এখন ওই দেনাদারকে তুমি বললে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দাও তাহলে আমি তোমাকে 2% বাট্টা দিব। তো এই যে আমি মিস্টার করিমকে 10 দিনের মধ্যে টাকা ফেরত দিলে 2% বাট্টা দেওয়ার কথা বললাম, এটাই হচ্ছে মূলত প্রদত্ত বাট্টা। এটা তোমাকে দিতে হবে। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য তুমি কি করলে, এই যে 10 দিনের মধ্যে দিলে 2% বাট্টা প্রদান করবে। সো এটা যে বলেছো, এর কারণে কিন্তু মিস্টার করিম তাড়াতাড়ি টাকা পরিশোধ করবে। করিম যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে তখন তোমাকে কি করতে হবে, মিস্টার করিমকে 2% বাট্টা প্রদান করতে হবে। আর এজন্য এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আর পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাওয়া গেলে তা বাট্টা হিসেবে অন্তর্ভুক্ত হয়। সো পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা যে ছাড় পাওয়া যায়, এটা হচ্ছে মূলত প্রাপ্ত বাট্টা। ধরো তোমার কাছে কেউ টাকা পায়, হ্যাঁ, তোমার কাছে একটা প্রতিষ্ঠান টাকা পায়, তো তুমি সেই টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করলে। তো তুমি যখন তোমার পাওনাদারকে তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করবে তখন তোমাকে কিছু বাট্টা দিবে। ওই যে তুমি যেরকম মিস্টার করিমকে 10 দিনের মধ্যে ফেরত দিলে 2% বাট্টা প্রদান করেছিলে, ঠিক তেমনি তোমার পাওনাদারকে যখন তুমি পরিশোধ করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন তুমি যে বাট্টাটা পাবে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য তুমি যে ছাড়টা প্রদান করবে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, কারণ এই টাকাটা তুমি নিজে প্রদান করছো। আর প্রাপ্ত বাট্টা মানে হচ্ছে যে বাট্টাটা তুমি পেয়ে থাকো, পাওনাদারকে তুমি টাকাটা পরিশোধ করেছো, যার কারণে পাওনাদার খুশি হয়ে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু পরিশোধ করতে পেরেছো, তাই তোমাকে বাট্টা প্রদান করেছে। আর এটাই হচ্ছে তোমার প্রাপ্ত বাট্টা। সুতরাং বাট্টা প্রদান করলে আমরা সেটাকে প্রদত্ত বাট্টা হিসেবে লিপিবদ্ধ করব, আর বাট্টা প্রাপ্তির ক্ষেত্রে আমরা সেটাকে প্রাপ্ত বাট্টা হিসাব নামে লিপিবদ্ধ করব। শেষে রয়েছে অবচয় হিসাব। আমরা যন্ত্রপাতি, আসবাবপত্র, যে সকল স্থায়ী সম্পদ ব্যবহার করি সবকিছুরই কিন্তু অবচয় রয়েছে, তাই না? আর অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকেই বলা হয় অবচয়। আমি যখন একটা স্থায়ী সম্পত্তি 1 বছর, 2 বছর বা 3 বছর ব্যবহার করব, এই ব্যবহারজনিত কারণে যে ক্ষয়টা হবে বা যে মূল্য হ্রাস পাবে, সেটাই হচ্ছে অবচয়। আমার একটা আসবাবপত্রের দাম ছিল 1 লাখ টাকা, যখন আমি ক্রয় করেছি সেই আসবাবপত্রের দাম ছিল 1 লাখ টাকা, কিন্তু আমি সেটা 3 বছর ব্যবহার করার পর সেই আসবাবপত্রের দাম হয়ে গেল 80,000 টাকা। সো এই যে 20,000 টাকা মূল্য হ্রাস পেয়েছে, এটাই হচ্ছে অবচয়। আর এটাকে আমরা অবচয় হিসাবে লিপিবদ্ধ করব। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম হিসাবের শ্রেণীবিভাগ এবং হিসাব ও লেনদেনের সাথে সংশ্লিষ্টতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।